একটা মহিলা জেল, সেখানে যে প্রোটাগনিস্ট একজন মহিলা, সে বাই নেচার আমরা তাকে দেখতে পাচ্ছি খুব শান্ত। সে অন্যান্য কয়েদিদের নানাভাবে সাহায্য করছে, বাট সে কি সত্যি কি শান্ত, নাকি তার কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, তার একটা উদ্দেশ্য আছে। যে প্রোটাগনিস্ট, তার সাথে একটা ডিসক্রিমিনেশন হয়েছে, তার সাথে একটা অন্যায় হয়েছে, তাকে একটা ভুল কেসে ফাঁসানো হয়েছে। কী কেস? যে সে একটা শিশুকে, একটা বাচ্চাকে সে অপহরণ করেছে এবং তাকে হত্যা করেছে। কিন্তু তাকে কেন ফাঁসানো হলো এবং কে আসল অপরাধী এবং সে কেন শান্ত রয়েছে, এটাই হচ্ছে গল্প। ভেঞ্জেন্স ট্রিলজির 3 নম্বর সিনেমা লেডি ভেঞ্জেন্স নিয়ে, ডিরেক্টেড বাই নান আদার দ্যান পার্ক চ্যাং উক। কথা দিয়েছিলাম যে খুব শীঘ্রই ভেঞ্জেন্স ট্রিলজির 3 নম্বর সিনেমা নিয়ে কথা বলতে চলে আসবো, কথা রেখেছি। সো আপনাদেরও কাজ হচ্ছে এই ভিডিওটা দেখবার ঠিক পরেই বা ইভেন এখনই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এবং ভিডিওটাকে লাইক করা, বেশি বেশি করে শেয়ার করা। তো চলুন, আজকের ভিডিওতে কথা হবে, আলোচনা হবে লেডি ভেঞ্জেন্স বা সিম্প্যাথি ফর লেডি ভেঞ্জেন্স এই সিনেমাটাকে নিয়ে। লেটস স্টার্ট। প্রথম হচ্ছে সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্টস। আপনাদের এখানে মনে হতেই পারে যে আমি সবার আগে স্ক্রিন প্লে, ডায়ালগ, পারফরমেন্স এগুলো নিয়ে কথা না বলে আমি সবার আগে কেন টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে কথা বলছি। তার কারণ হচ্ছে এই সিনেমার যে গল্প, সেটা এই টেকনিক্যাল অ্যাসপেক্টস ভীষণভাবে কিন্তু মানে গল্পটাকে এস্টাবলিশ করে, এনহ্যান্স করে, ঠিক আছে, এবং একটা খুব বড় ভূমিকা নেয়। সিনেমাটা যখন শুরু হচ্ছে, আপনারা এই সিনেমার মধ্যে রঙের ব্যবহার, রঙ বলতে আমি এখানে কালার গ্রেডিংয়ের কথা বলছি না, রঙের ব্যবহার দেখবেন কীরকম। আমরা যেটা করি, যেটা আমি আমাদের সঙ্গে নিজেও করে থাকি, যে ধরুন একটা সিনেমা শুরু হচ্ছে যখন, তখন কী করি আমরা, যে ক্রেডিট সিনগুলোকে আমরা স্কিপ করে দিই। বাট এক্ষেত্রে সেটা একদম করবেন না, খুব ভালো করে কালারটা খুঁটিয়ে দেখবেন। এই সিনেমার মধ্যে সাদা এবং লাল, এই দুটো কালারের ব্যবহার কিন্তু সব থেকে বেশি করা হয়েছে। সিনেমাটা শুরু হচ্ছে যখন আর কি, যখন মানে নাম যখন উঠছে, দেখবেন যে সেখানে দেখাচ্ছে কি, যে এক গোলাপ ফুলটা ট্রান্সফর্ম হয়ে একটা রক্তে পরিণত হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি কি, ধরুন হানি বা মধু, সেটা রক্তে পরিণত হচ্ছে। তারপর ধরুন ধবধবে সাদা রং, ঠিক আছে। এই সিনেমা দেখবেন যে সাদাকে ব্যাপার থাকে, সাদা সেখানে লালে পরিণত হচ্ছে, সাদা রঙ হলো রক্ত বা লাল রং দেখতে পাচ্ছি। এবার এই সাদা রং মানে কি, লাল রং মানে কি? আমরা জানি যে সাদা হচ্ছে শান্তির প্রতীক, অর্থাৎ যে প্রোটাগনিস্ট, তার লাইফ একসময় খুব ভালো ছিল, একদম শান্তিময়, শান্তিপূর্ণ একটা জীবন ছিল, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটছে, তার জীবনে এমন কিছু পরিবর্তন আসছে যে তার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে, একদম যাকে বলে ছাড়খাড় হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এবার কী হচ্ছে, প্রোটাগনিস্ট সে চাইছে রিভেঞ্জ নিতে। সেই কারণে কি হচ্ছে, এখানে ওই লালের ব্যবহার করেছে। লাল মানে হচ্ছে প্রতিশোধ, ভায়োলেন্স, ঠিক আছে, রিভেঞ্জ। এইটার হচ্ছে ডিপিকশন হচ্ছে লাল রং, যেখানে ওই গোলাপ মানে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, অর্থাৎ তার জীবনে, প্রোটাগনিস্টের জীবনে ভালোবাসা ছিল, ঠিক আছে, ভালোবাসা ছিল, ভালোবাসা হারিয়ে গেছে। সেই কারণেই গোলাপ ফুলটা লাল রঙে পরিণত হচ্ছে। মধু কি, মধু হচ্ছে মিষ্টি জিনিস, তার মধ্যে একটা মিষ্টত্ব ছিল, ঠিক আছে, সেটা হারিয়ে গেছে। এখন তার মধ্যে হচ্ছে রিভেঞ্জের আগুন জ্বলছে তার মধ্যে এখন। সেই কারণে হচ্ছে ওই মানে হানির যে এটা আর কি, যে চামচের মধ্যে যে মধুটা পড়ছে, ওইটা গিয়ে হচ্ছে লাল রঙে পরিণত হচ্ছে, রক্তে পরিণত হচ্ছে। অর্থাৎ সে এখন চাইছে হচ্ছে রিভেঞ্জ, প্রতিশোধ, এবং তার জন্য সে যে কোনো কিছু করতে সে প্রস্তুত, ঠিক আছে। সেই কারণেই এইখানে কালার মাধ্যমে জিনিসটার দেখানো হচ্ছে। এবং এখানে সারাদিন যোগ করে হচ্ছে যে ছবিটার মধ্যে একদম শেষে দেখবেন যখন প্রোটাগনিস্ট রিভেঞ্জটা নিচ্ছে, মানে একই রিভেঞ্জটা নিতে পারছে না, এখানে নিতে পারছে, বাট সেটা কীভাবে, ঠিক আছে, দেখবেন তার ঠিক পরে বা রিভেঞ্জ না যখন হচ্ছে, দেখবেন ওই জায়গাটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে
যে প্রোটাগনিস্ট, যে মহিলা আর কি, তার উদ্দেশ্য ছিল হচ্ছে, পেছনের উদ্দেশ্য ছিল হচ্ছে রিভেঞ্জ নেওয়া। এবার যখন রিভেঞ্জটা নিচ্ছে, তার বেঁচে থাকার যে পারপাস সেটা কোথাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিভেঞ্জ নেওয়ার পরেও এমন নয়, তার জীবনটা খুব হ্যাপিয়েস্ট জীবন হয়ে যাচ্ছে আর কি। তার জীবনে কিন্তু সেই হ্যাপিনেস কিন্তু ফিরে কিন্তু আসছে না। মানে কোথাও গিয়ে সেও যে ভায়োলেন্স করছে, সে যে ভায়োলেন্স রাস্তাটা নিচ্ছে, সেটা কোথাও তার মধ্যে একটা গিল্ট কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে কী হচ্ছে, এবং দেখবেন যে যখন ওই আরও অন্যান্য যে প্যারেন্টস থেকে দেখাচ্ছে আর কি, সেখানে দেখবেন যে পুরো সাদা কালো করে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই মানুষগুলোর জীবনে, ইভেন প্রোটাগনিস্টের জীবনেও কোনো রং নেই, সব রং জীবন থেকে উঠে গেছে। সেইটা বোঝাতেই শেষের দিকটা, শেষের পোর্শনটা খুব মিনিমাল কালার অথবা একদম পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইটাই টেকনিক্যাল সেন্সিবিলিটি। হ্যাঁ, অবশ্যই ক্যামেরার কাজ বলুন, সেটা খুবই দুর্দান্ত, ব্রিলিয়ান্ট আর কি। কিন্তু টেকনিক্যাল স্পেসে মেন কোর হচ্ছে এই রঙের ব্যবহার, বা আমি কোন জায়গায় রঙের ব্যবহার করবো এবং কোন জায়গাটায় করবো না। টেকনিক্যাল সিনেমাটা কিন্তু টপ নচ পুরো। এবারে হচ্ছে স্ক্রিন প্লে বা চিত্রনাট্য। চিত্রনাট্যের কথা যদি বলি, আপনারা দেখবেন যে প্রোটাগনিস্ট সে প্রথমে খুব শান্ত থাকে। এবারে শান্তের উদ্দেশ্য হচ্ছে, বলে না যে ঝড় আসার আগে সব কিছু যেমন থমথমে থাকে, শান্ত থাকে, এটা হচ্ছে ঠিক তাই। ঝড় আসার ঠিক আগের মুহূর্ত। যে প্রোটাগনিস্ট হচ্ছে, তার উদ্দেশ্য আছে, সে ওই কয়েদিদের কেন সাহায্য করছে, তার কারণ হচ্ছে যে সে নিজের স্বার্থে, কারণ মানুষ নিজের স্বার্থে এরা কিচ্ছু করে না, ঠিক আছে। সে নিজের স্বার্থে তাদেরকে নিজের দলে টানতে চাইছে, যে প্রয়োজনে এরা আমার কাজে আসবে। সেই কারণে কী হচ্ছে, সে একদম শান্ত থাকছে, ঠান্ডা সবচেয়ে প্ল্যান করছে। মানে এটা শুধুমাত্র একটা রিভেঞ্জ স্টোরি তা নয়, তার সাথে সাথে এটা বলতে হবে যে এখানে প্রোটাগনিস্টের মধ্যে যে পরিমাণ আমরা ধৈর্য, প্ল্যানিং এবং ঠান্ডা মাথা, মানে একদম ঠান্ডা মাথার পরিকল্পনা দেখতে পাই, সেটা হচ্ছে এই সিনেমাটাকে একটা অন্যতম সেরা রিভেঞ্জ স্টোরি কিন্তু বানায়। মানে এটা কিন্তু জাস্ট অ্যানাদার জেনেরিক রিভেঞ্জ স্টোরি নয়, যে প্রোটাগনিস্ট স্যান্টোসকে মারলো, রিভেঞ্জ নেওয়া হয়ে গেল, গল্প শেষ, খতম, টাটা বাই বাই। একদম না। সব কিছু যা হচ্ছে ধীরে সুস্থে সময় নিয়ে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং সেই কারণেই এই সিনেমার মধ্যে অ্যাকশন বলুন, গোর, এসব কিন্তু খুব কম, নেই বলেছিল, খুব মিনিমাল। এটা হচ্ছে একদম বলতে, এটা একটা হিউম্যান ড্রামা আর কি, যেখানে প্রোটাগনিস্টের একটা প্রপার জার্নি কিন্তু রয়েছে, ঠিক আছে। যে প্রোটাগনিস্ট কীভাবে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে সিনেমা রাইটিংয়ের কোর এসেন্স। এবং সেখানে এখানে রাইটিংটা কিন্তু স্লো বার্ন করা হয়েছে, জিনিসটা ধীরে 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 প্রোগ্রেস করে। এবং দেখবেন যে ওই দলের মধ্যে আরও বাদ বাকি যারা রয়েছে তাদেরকেও কিন্তু স্পেস কিন্তু দেওয়া হয়েছে, তাদের কিন্তু ঘটনায় রয়েছে। হ্যাঁ, হয়তো তাদেরকে স্পেসটা অল্পতে, সেগুলো রানটা খুব কম, 1 ঘন্টা 55, বাট তাদের কিন্তু জায়গা দিয়েছে যে না, তাদের সঙ্গে নানা রকম কিন্তু ডিসক্রিমিনেশন কিন্তু হয়েছে। তো রাইটিং কিন্তু বলবো যে খুব ভালো হয়েছে, নুয়ান্স আছে, লেয়ার আছে, ঠিক আছে। এবং যেটা মেন সেটা হচ্ছে যে মানে এখানে আমরা প্রোটাগনিস্টের মধ্যে যে ধৈর্য, যে প্ল্যানিং, যে ঠান্ডা মাথা দেখতে পাই, সেটা কিন্তু ক্যারেক্টারটাকে কিন্তু মানে খুব ইন্টারেস্টিং বানায়। যে আমরা ভাবি যে এর মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে, এর মানে কী করতে হয়েছে, কি ভাবছেটা কি। এটাই হচ্ছে ছবিটাকে বা ক্যারেক্টারটাকে অনেক কিছু স্পেশাল নেয়। পার্ক চ্যাং উকের স্পেশালিটি হচ্ছে এইটাই, যে তিনি ক্যারেক্টারগুলোকে এমনভাবে লিখবেন, ঠিক আছে। তার ক্যারেক্টার স্টাডি, ক্যারেক্টার আর্ক এমন হয়, জার্নি এমন হয় যে আপনার মধ্যে একটা ইন্টারেস্ট কিন্তু গ্রো করবেই। পারফরমেন্স, এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বলবো যে খুব ভালো হয়েছে। স্পেশালি যে প্রোটাগনিস্ট হচ্ছে, তার অভিনয় দেখবেন, তার মানে ক্যারেক্টারের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু শেষ আমরা দেখতে পাই। যে যখন সে জেলে রয়েছে শান্ত, তখন সে একরকম পারফরমেন্স দিচ্ছে, রিভেঞ্জ নেওয়ার সময় সে একরকম পারফরমেন্স, যখন তাকে আমরা একদম ভায়োলেন্ট মোডে দিচ্ছে তখন সে একরকম পারফরমেন্স দিচ্ছে, এবং আফটার রিভেঞ্জ তখন তার যে রিয়াকশান দেখছি, দারুণ পারফরমেন্স দিয়েছে সেই অভিনেত্রী, দুর্দান্ত অ্যাক্টিং। সাপোর্টিং যারা রয়েছে প্রত্যেক কিন্তু এখানে বলতে খুব ভালো।
অ্যান্টাগনিস্ট কিন্তু বলবো এখানে খুব ভালো কাজ করেছে। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো করে লেখা হয়েছে এবং তারা সেই অনুযায়ী কিন্তু তাদের কিন্তু খুব ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। নাও ফাইনাল ভার্ডিক্ট এটাই যে একটা দারুণ দুর্দান্ত রিভেঞ্জ স্টোরি। নট অনলি ইটস এ রিভেঞ্জ স্টোরি, আমি বলবো এটাও একটা হিউম্যান ড্রামা, একটা ক্যারেক্টারের জার্নি, ক্যারেক্টার একটা আর্ক। অসাধারণ দারুণ একটা সিনেমা। এবং ভেঞ্জেন্স ট্রিলজির যদি আমাকে র্যাঙ্ক করতে বলা হয়, আমি তো সবার প্রথমে রাখবো বস ওল্ড বয়কে, কারণ ওল্ড বয়ের মধ্যে রিভেঞ্জটা যেরকমভাবে দেখিয়েছিল এবং শেষের যে টুইস্টটা, ওটা মারাত্মক লেভেলের শকিং। তো ওটা আমার কাছে 1 নম্বর থাকবে। সেকেন্ড পজিশনে আমি অবশ্যই লেডি ভেঞ্জেন্স বা সিম্প্যাথি লেডি ভেঞ্জেন্সকে আমি সেকেন্ড পজিশনে রাখবো। আর 3 নম্বরে তো সিম্প্যাথি মিস্টার ভেঞ্জেন্সকে ওটা 3 নম্বরে থাকবে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে লেডি ভেঞ্জেন্স যারা দেখেছেন তাদের কীরকম লেগেছে, আর যারা দেখেননি তারা তো অবশ্যই দেখুন। একটু সার্চ করবেন, গুগলে গিয়ে খুঁজে পেতে সমস্যা হবে না। হিন্দি বা ইংলিশ ইয়েতে নেই, ডাবিংয়ে নেই, সাবটাইটেল দিয়ে দেখতে হবে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। তো দেখবেন, দেখে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কীরকম লাগলো। আর হ্যাঁ, এই ভেঞ্জেন্স ট্রিলজির মধ্যে আপনার র্যাঙ্কিংয়ে কোন ছবিটা কোন জায়গায় থাকবে সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যেমন আমার র্যাঙ্কিং হচ্ছে, এটা বললাম, নাম্বার 1 হচ্ছে ওল্ড বয়, নাম্বার 2 হচ্ছে লেডি ভেঞ্জেন্স বা সিম্প্যাথি ফর লেডি ভেঞ্জেন্স, আর 3 নম্বর হচ্ছে সিম্প্যাথি ফর মিস্টার ভেঞ্জেন্স। আপনারাও আপনার র্যাঙ্কিংটা অবশ্যই কিন্তু শেয়ার করে জানাবেন, আর এই সিনেমাটা নিয়ে মতামত তো অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।